হাসতে লাগলো সে। এইবার তিতলির দিকে নজর গেল সায়নার। তিতলির চোখ জোড়া বলছে, এইবার ছাড়া পাই, তোকে কাঁদিয়ে ছাড়বো শালা। রসনার ডাক ভেসে আসছে হালকা। সায়না ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে চলে গেল। তাকে দেখা মাত্রই জোহরা বেগম বললেন, সকালে নাস্তা নিয়ে এত সময় চলে গেলে বাকি কাজ হবে কখন? ওই বজ্জারটা কোথায়? সায়না মুখ ফসকে বলে ফেলল, তচি ভাইয়ার ঘরে। জোহরা বেগম কপাল কুঁচকে বললেন, আবারও ওর কাছে বিরক্ত করতে গিয়েছে নাকি? সায়না বলল, না, দেখলাম কিছু একটা নিয়ে আলোচনা করছে। সত্যিটা বলে বিপদে বাড়বে মনে হলো সায়নার। তাসনুবা রান্নাঘরের এক কোণায় রাখা টেবিলের সামনে বসে ব্রেকফাস্ট করছে। আজ বোধহয় শোরুমে যাবে না, নইলে আরও আগে সে সকালে নাস্তা খায়। সায়না নাস্তা খেতে বসলো। ঠিক তখনই সাইদা বেগম এলেন আনোয়ারা বেগমের সাথে কথা বলতে বলতে। সায়না মাকে দেখে খাওয়া থামিয়ে দিল। সাইদা বেগম বললেন, ও মা, তোরা এখন নাস্তা করছিস কেন? জোহরা বেগম বলেন, সেই ফজরের নামাজ পড়তে উঠেছি আমরা। এরাই দেরি করে ঘুম থেকে উঠে, এক একজন নবাবজাদি। তাসনুবা কপাল কুঁচকে মেজুমার দিকে তাকালো। সে কাল শোরুম থেকে ফিরে ছোট ভাইয়ের সাথে বসে ভিডিও এডিট করছিল, ভয়েস ওভার দিচ্ছিল। দেরিতে ঘুমালে দেরিতে ঘুম ভাঙবে, খুব স্বাভাবিক। সায়দা বেগমকে চা দিলেন জোহরা বেগম। সায়দা বেগম খেতে চাইলেন না। সায়নার ইশারায় খেলেন। বললেন, আমি ওকে নিয়ে যেতে এসেছি, কাল চলে আসবে। আজকে সাবরিনা শারমিলা আসছে তো তাই। রসনারা বলেন, বোনকে দেখতে ইচ্ছে হলে শ্বশুরবাড়িতে আসবে, ওকে যেতে হবে কেন? সায়দা বেগম ফ্যাকাশে হাসলেন। বলেন, ওরাও আসবে এখানে, কিন্তু শানু এখন যাক আমার সাথে। শানু এবার কথা বলল, আমি ওনাকে বলেছি বড় আম্মু। রওশনারা কিচেন কাউন্টারে কাপ রাখতে রাখতে বলল, তাহলে যাও, ওর জন্য সমস্যা হয়। চলে এসো, থেকো না ওখানে। আচ্ছা দেখি। সাজে বেগমের সাথে করে বাড়ি চলে এলো। দিনটা শুক্রবার, ভাইয়েরা সবাই বাড়ি আছে। আপা, দুলা ভাই আর বাচ্চা কাচ্চারা সবাই আসবে। সায়নার ভাগ্নে ভাগ্নিরা বহুদিন পর দেখবে, তাই খুব উত্তেজিত। বাড়ির পেছনের উঠানে দুটো জবাই করা মোরগ পড়ে আছে বাঁশের ঝুলিতে। দেশি মুরগির মাংস খেতে খুব পছন্দ করে বড় আপা, মেজো আপা। ওরা এলে আমার দেশি মুরগি রান্না করবেই। শাওন দাদিমার সাথে হাতে হাত লাগিয়ে মুরগির পালক ছিঁড়ছে। সায়নাকে দেখে শাওন বলল, আরেকটা চলে এসেছে ভাগ বসাতে। সায়না মুখ মোচড় দিল। সায়দা বেগম ধমকে বলেন, ওকে এসব বলবি না শাওন। সায়না মায়ের আহ্লাদ পেয়ে শাওনকে আবার জিভ দেখালো। দাদিমা বলল, লন্ডনওয়ালার বউ হাজির। আজকে তাহলে লন্ডনওয়ালার সাথে লম্বা একটা ফোন আলাপ হবে। শাওন বলল, লুচ্চামি ছাড়ো, ভালো হয়ে যাও। মাসুদ, থুকু থুকু, মাসুদের বউ। দাদিমা মোরগটা পাটা দিয়ে শাওনের হাতে আঁচড় দিলে কাটলো। শাওন জোরে একটা চিৎকার দিল। মায়ের পেছন পেছন রান্নাঘরে ঢুকলো সায়না। সাবিনা ব্লেন্ডারে পেঁয়াজ রসুন দিয়েছে। সায়নাকে দেখে সে হাসলো। সায়না বলল, বাবু কোথায়? ওর মেজো চাচুর কোলে করে বাইরে ঘুরতে গিয়েছে। সায়দা বেগম বলেন, চেয়ারে বসো, নারকেল পুরি খাবে? সকাল সকাল বানালাম। নারকেলগুলো ফ্রিজে ছিল, জানতামই না। বউ মনে করিয়ে দিল। তখন ভাবলাম কয়েকটা পুরি বানাই, সবাই যেহেতু বাড়িতে থাকবে। আর নিসার সাহেব আর তোর আব্বা কিছুক্ষণ পরে চা খুঁজে। সায়না বলো, কিছুক্ষণ পরে খাবো, এখন খাবো না। মা আর ভাবির সাথে সাথে কথা বলতে বলতে আফসার সাহেব এলেন। সায়নার বাবাকে দেখে খুশি হয়ে গেল। উঠে গিয়ে বাবাকে হালকা করে জড়িয়ে ধরল। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, হাসলেন। চেয়ারে বসতে বসতে বলেন, জামাই ভালো আছে তো? তোর সাথে কথা টথা বলে? ফোন টোন দেয়? হ্যাঁ দেয়। ভালো ভালো মা। ওখানে সব ঠিকঠাক তো? হ্যাঁ। তুমি মাঝে মাঝে যেতে পারো না? দূরে হলে যেতে। আচ্ছা যাবো যাবো, রাগ করিস না। আশাপ মা, ওকে কিছু খেতে দাও। সাহিদা বেগম বলেন, ও কিছু খেতে চাইছে না এখন। সায়না বুঝতে পারলো খাবার বাবার চা খেতে ইচ্ছে করছে, তাই সে নিজে গিয়ে গ্যাসের উপর চা বসালো। শাওন মোরগের মাংস কেটে কুটে সায়দা বেগমের হাতে দিয়ে দিল। বলো, মাংস কেটেছি তাই গিলা কলিজা লেগ পিস সব আমার, লাস্ট পিস খাবে দাদি। দাদিমা তা দেখে তেড়ে আসতেই শাওন হেসে উঠে দূরে চলে গেল। সায়না সাবানাদি নিয়ে বেরালো। শাওন ঘাটে নামতে নামতে বলল,
মাংস কাটার জন্য আর কাউকে পায় না আম্মু। দূর, মনে হচ্ছে গায়ে রক্ত। মনি, আমার জন্য গামছা, লুঙ্গি, গেঞ্জি নিয়ে আয়। সাহেদা বেগম চিৎকার চেঁচামেচি শোনা গেল। মেয়েটা এসে একটু জিরাতেও পারল না। তুই ওকে কাজ ধরিয়ে দিচ্ছিস? বেয়াদব ছেলে কোথাকার। সেনা খেয়াল করেছে বিয়ের পর মা তার প্রতি খুব যত্নবান হয়েছে। কেন? উত্তর নেই। অনেক কিছুর উত্তর সে জানে না। শাওন মায়ের বকুনি খেয়ে পুকুরে ঝাঁপ দিতে দিতে বলো, বউ এনে দাও। কথাটা শুনে সায়না হেসে পেল। বাকিরা শুনতে পেল না অবশ্য। সেজন্য তোয়ালে, গেঞ্জি, লুঙ্গি নিয়ে এলো। শাওন ডুব দিচ্ছে একের পর এক। শেষমেশ ডুব মেরে উঠতে সায়না বলল, ভাইয়া তোমার প্রেমিক এখন কই? তার ঠোঁটে মুচকি হাসি ঝুলছে। শাওন ঝাড়ি দিল, শালি একটা ভণ্ড, খালি আমার পকেট মারা ধান্দায় থাকে। ওই ভণ্ডকে দিয়ে হবে না, বাপের কিছুদিন পর পর ধরে বিয়ে দিয়ে দেবে। সায়না বলো, তুমি না বলছো ওকে বিয়ে করবে? আনিসকে বিয়ে করে ফেলতো, তাহলে ওকে নিয়ে আসলাম আর কে। মুখ বাঁকিয়ে বলো, টাকা পয়সা কামাই না, সে করবে বিয়ে? ঢং। শাওন গায়ে সাবান মাখতে মাখতে বলল, তোর জামাইয়ের মতো যদি টাকা থাকতো তাহলে বিদেশ থেকে এসে খুব করে একটাকে ধরে বিয়ে করে ফেলতাম। পুরুষ মানুষের দাম টাকা পয়সায়, বুঝলি? দেখলি না তোকে কিভাবে বিয়ে করে ফেললো সবার কথার অগ্রহ করে। টাকা থাকলে গুন্ডাগিরি হয়ে যায় হিরোগিরি, বুঝলি? সায়নার ঠোঁট বাঁকালো, বুঝলাম। তাজদা সেদিকের গায়ে জিন ভরে করেছিল তখন। শাওন হো হো করে হাসলো, বলল, বাপরে বাপ, ওই মেয়েটার কথা ভাব। তখন গোটা পাড়া জানতো ওটার সাথে তাজ ভাইয়ের বিয়ে হবে। কি প্রেম মাইরে! শাওন এসব কথা সায়নার এসব কথা ভালো লাগছে না শুনতে, কিন্তু সে আর তাদের বয়সী ছেলেমেয়ে, এমনকি ছোট ভাইয়া, মেজো ভাইয়া বয়সী সব ছেলেমেয়েরা জানতো ওই মেয়েটার সাথে তাজা সিদ্দিকীর প্রেমের সম্পর্ক আছে। আকার ইঙ্গিতে আর তাদের ভাবসাব দেখে সবাই একদম নিশ্চিন্ত ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে। তখন তাদের সমবয়সীদের মধ্যে আলাপ আলোচনার প্রধান বিষয় ছিল তাজদা সিদ্দিকী আর নাবিলা ইসলাম। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই, যিনি আমেরিকায় থাকেন সপরিবারে, তার বড় ভাইয়ের বড় বোনের মেয়ে। ডাকনাম ছিল নিহা। তাসনুবা সমবয়সী ছিল, বলা চলে তাসনুবার প্রিয় ছিল সে। তখন গ্রামে তাসনুবা ছাড়া তেমন স্মার্ট কোনো মেয়ে ছিল না এই পাড়ায়। মেয়েটি রোজ রোজ নতুন ডিজাইনের পোশাক পরত, যেটা তার সিগনেচারে ছিল। সবাই তার পোশাক আশাক নিয়ে আলোচনা সমালোচনা করতো সবসময়, কারণ সে যে পোশাকগুলো পরতো গ্রামে, তখন সেই সব পোশাক এখানকার মেয়েরা পরাতো দৌড়, পরার কথা ভাবতেও পারতো না। মেয়েটি বেশিরভাগ সময় এক এক ডিজাইনের স্কার্ট পরতো। পাড়া ছেলেদের এক প্রকার নজর কেড়ে নিয়েছিল মেয়েটি। আকাশ ছোঁয়া মুভিতে যে নায়িকা যে কালো লেহেঙ্গা পরে নাচতো তাকে সবাই নিহা মনে করত। আর এমন একটা সুন্দরী শিক্ষিতা শহরে বড়লোক বাপের মেয়েকে গ্রামের সবচেয়ে বড়লোক পরিবারের ছেলে তাজদা সিদ্দিকী ডিজার্ভ করতো বলে সবার ধারণা ছিল। কানাঘুষো হয়েছিল তখন, এমন রটে গিয়েছিল যে ওরা বিয়ে শাদী পর্যন্ত করে ফেলেছে আড়ালে, এমনকি আরও কত কিছু। তাজদা সিদ্দিকী আর তার পরিবারকে মানুষ ভয় পেত বলে তখন কেউ মুখ ফুটে কিছু বলতে পারেনি। এখন এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না, যদিও সেসব যদি সত্যি হয়ে থাকে তাহলে তার কোনো মাথা ব্যথা নেই। বয়সটাই খারাপ ছিল তখন। তাছাড়া তাজদা সিদ্দিকী হাজারটা দোষ ত্রুটি মেনে নিয়েছে সে, এখন এসব সামান্য মনে হয় তার কাছে। শাওন তাকে ভাবনার জগৎ থেকে ফিরিয়ে আনলো। সে গোসল করে ফেলেছে। গামছাটি রশিদে মেলে দিতে দিতে, মনি, পেয়ারা পেয়ে খাবি? আমি এনেছি কাল, পাহাড়ি পেয়ারা, দাঁড়া। সে পেয়ারা কিনে নিয়ে এলো। সায়দা বেগমকে ডেকে বলো, আম্মা একটু লবণ মরিচ দাও তো। সায়দা বেগম প্লেটে করে লবণ মরিচ নিয়ে এলো। সায়না পেয়ারা মরিচ মেখে খাচ্ছিল। তখনই আনিছিল বাড়ির পেছনের উঠানে। সায়নাকে দেখলো, বলল, কি খাচ্ছিস এসব? রোদের মধ্যে আছিস কেন? পেয়ারা ভাইয়া, রোদ ভালো লাগছে। আনিস ফোনের দিকে চেয়ে বলল, তোকে নাকি ফোনে পাচ্ছে না। সায়না হকচকিত হলো, সাথে সাথে প্রশ্ন করলো, কে? তাজ। সায়না একটু লজ্জিত হলো, তার দিকে তাকিয়ে এসে ফোন বাড়িয়ে দিল। আমারটাতে কথা বল আপাতত, কথা বলা শেষে ঘরে রেখে আসিস। সায়না হাত বাড়ানোর আগে শাওন ফোন কেড়ে নিল, বলল, ভাই রে, এই মডেলটা আমাকে দিয়ে দাও, তোমাকে এর চেয়ে একটা ভালো মডেল দেব।
আনিস তার দিকে তাকালো, হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তোকে গাদা দিয়ে পেটানো দরকার, বলেই ভেতরে চলে গেল। শাওন দাঁত দেখিয়ে হাসলো। তাজদা সেদিকে ফোন আবারও এলো। সায়না বলো, এগুলো খাওয়ার শেষ করি, তুমি কথা বলো। সে দ্রুত পেয়ারা চিবোতে লাগলো। শাওন ফোন রিসিভ করতে তাজদা সেদিকে তাকে দেখে হেসে ফেলল। ব্রেকফাস্ট করেছে সে। শাওনকে বলো ছোটা সম্বন্ধে। শাওন বলল, ভাই এখন নাস্তা করেছেন নাকি? হুম, আম্মুর সাথে কথা বললাম এইমাত্র। আম্মু বলল সায়না ওই বাড়িতে, তাই ফোন করলাম। কেমন আছিস তোরা? আছি আমার আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ওখানে শীত নাকি গরম? একা একা রান্না করে খাও নাকি? অফিসে যেতে কতক্ষণ লাগে? ছুটি কদিন? এসেই হাজারটা প্রশ্ন ছুড়ে দিল সে। গল্প জমে উঠল দুজনের। সায়না আর বিরক্ত করলো না। অনেকক্ষণ পর সে শাওনের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার অন্য কাজ করতে করতে কথা বলছিল, তাই সায়নাকে দেখতে পেল না। যখন ক্যামেরার সামনে এলো তখনই শাওনের পেছনে সায়নাকে দেখা যাচ্ছে। গুঁড়ো মরিচ লবণ চিবে পেয়ারা মেখে খাওয়ায় তার ঠোঁটের পাশে মরিচগুলো লেগে আছে। তাজদার সরু চোখে করে তাকালো। শাওনকে বলল, তোর পেছনে গ্রামের চাচাতো বোনটি দেখা যাচ্ছে বোধহয়। শাওন হেসে উঠে বলল, হ্যাঁ, গ্রামের চাচাতো বোন এখন আমার পাশের বাসার ভাবি। সায়না ধুম করে তার পিঠে একটা কিল বসিয়ে দিল। শাওন বলল, কি হাত মারি, কি খাস তুই? তাজ ভাই। তাজদার সেদিকে গলা ভেসে এলো। হুম, তোমার বউয়ের সাথে কথা বলো, আমাকে মেরেছে, নাও বকে দাও। সায়নার হাতে ফোন ধরিয়ে দিল সে। সায়না মুখ মুছতে মুছতে ঘাটে গিয়ে বসলো। তাজদা সেদিকে ক্যামেরা দিকে তাকিয়ে আছে। তাই সায়না মুচকি আসলো। সকাল সকাল ফোন দিতে হবে কেন? খেয়ে দিয়ে অফিসে যান। শুরু হয়ে গেল লজ্জা দেওয়া। সায়না বলো, আমিও ভুলে গিয়েছি। না, আবারও বলো। সায়না ভালো লাগে তাজদা সিদ্দিকের এমন পাগলামি করলে। এগুলো তার কাছে পাগলামি, কারণ তাজদা সিদ্দিকের মতো মানুষের এসব বেমানান। কয়েক বছর আগে সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তাজদা সিদ্দিকের মতো মানুষ তার স্বামী হবে, তার সন্তানের বাবা হবে, তাকে এতটা ভালোবাসা দেবে আর তার এত যত্ন নেবে। সে তখন এইসব চায়নি, কখনো ভাবনায়ও আসেনি। তাজদা সিদ্দিকীকে সে কখনো কল্পনা করেনি ওভাবে। তাই এখন তাজদা সিদ্দিকী এমন উদ্ভট কথাবার্তা বললে আর তার মুখে কিছু শুনতে চাইলে তার ভালো লাগে। বলা চলে তাজদা সিদ্দিকীকে জ্বালাতে আরও ভালো লাগছে আজকাল, কিন্তু মাঝে মধ্যে মনে হয় এই সময় আর করবেন না তিনি। তখন এখনকার কথা ভেবে নিজেকে ধিক্কার দেবেন, নয়তো ভাববেন আমি চাইলেই তো এর চেয়ে ভালো বাড়ির সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেন। কেন শুধু শুধু এটার পেছনে এত মেহনত করলাম? কেন শুধু শুধু এত নিচু হলাম এইরকম একটা মেয়ের কাছে? বলো, কি বলছো? সানার ভাবনা সুতা ছিঁড়ে গেল। সে ছোট্ট করে বলল, না। তাজদা সেদিকে অবাক হয়ে গেল। কি না? সায়না বলল, কথা কম বলেন, চলুন আপনাকে সব দেখায় ঘুরে ফিরে। বিলে যাই। সায়না হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের বিলের কাছাকাছি চলে গেল। তাকে সেখানে দেখে রওশনারা চিৎকার করছে, এমন সময় তুমি এখানে কেন? এই অবস্থায় কেউ বিলের ধারে যায়? খারাপ বাতাস লাগলে তখন তাদের জন্য বাড়িতে টিকতে পারবে? আশ্চর্য! তোমার মা কোথায়, আশরাফের মা? সায়না দ্রুত চলে এলো। উফ, একটু ঘুরলেও সমস্যা। তিতলি গান গাইতে গাইতে চুল শুকিয়ে নিয়ে আছড়াচ্ছে। ঘরের হিটার কাজ করছে না, রিপেয়ার করাতে হবে। তাস্তমার ড্রয়ার দিয়ে চুল শুকায়নি। গোসল করার পর তার খুব ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করছে না। তাই সে চুল মুছে সোজা উঠোনে নেমে এলো। তাদের উঠানে রোদ পড়ে সকাল 10টার দিকে। এখন রোদ সরে গেছে সায়নার মেজো চাচাদের উঠানে। তাস্তমার ইচ্ছে করছে একটু রোদ গায়ে মাখাতে। এই সময় ছাদে উঠলে আম্মু বকবে, চুল খুলে দাঁড়ালে আরও বেশি বকবে। তাই সে সায়নার মেজো চাচার উঠানে এক কোণায় এসে দাঁড়ালো। ভেজা চুলগুলো খুলে রাখা, টুপটাপ পানি পড়ছে মাটিতে। সে হাতে তখন সানস্ক্রিন মাখছে। পরনে সেলোয়ার কামিজ, দুবাই সিল্কের ফ্লোরাল ডিজাইনের ওপর। তাই ফেব্রিক্সটা তার কাছে ভীষণ আরামদায়ক এবং ক্লাসি লাগে। হঠাৎ কী যেন হলো, সে শিউরে উঠল। পিঠের উপর গরম পানি পড়লো মনে হলো। চট করে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। সাথে সাথে উপরে সায়নাদের বাড়ির দোতলার বারান্দায় তাকালো।
কালো শার্ট পরে একজন চরম অভদ্র লোক দাঁড়িয়ে। আনিস ভাই আপনি? আনিসের গলা ব্যথা, তাই সে বড় একটা মগে করে গরম পানি নিয়ে অল্প অল্প করে খাচ্ছিল। শীতকালে গরম পানি না খেলে তার গলা ব্যথা বাড়ে, কিন্তু পানি বেশি হওয়ায় সে আর খেতে পারছিল না, তাই ছুঁড়ে মেরেছিল মেজো চাচাদের উঠানের কোনায়। সেখানে মানুষ থাকার কথা নয়, তাস্তবা থাকার কথা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা কি হয়ে গেল? এখন মেয়েটা তো গোটা বাড়ির মানুষকে এক জায়গায় করবে। সে নিজ কর্মদোষে হকচকিত হয়ে দাঁড়িয়ে রইল মগটা হাতে নিয়ে। তানচুপা তাকে কোনো কথা বলতেই দিচ্ছে না। তার চেঁচামেচি শুনে সবাই একসাথে বেরিয়ে এলো। সায়নার আপা, দুলাভাই, ভাবি, ভাই সবাই, এমনকি সাইদা বেগম আর আফসার সাহেবও। সায়নার চাচি আর অন্যান্য পাড়া প্রতিবেশীরাও। সাইদা বেগম তোয়ালে নিয়ে ছুটে এসে তানচুপার পিঠ মুছে দিতে দিতে বলল, ও দেখেনি মা, তোমার দিকে কেন ও পানি ছুড়বে? রাগ করো না, চলে ঘরে চলো। না, আপনার সাথে কোনো কথা নেই। সে তখন থেকে আঙুল দিয়ে নির্দেশ করে একটা কথা বলেই যাচ্ছে। নিচে আসেন আনিস ভাই। আনিস শান্তভাবে বলো, ঘরে যাও, কাপড়টা পাল্টে নাও, জুমবার সিনক্রেট করো না। তৌসিফ ওকে নিয়ে যা। তৌসিফ তখন কোমরে হাত রেখে তানচুপাকে দেখে যাচ্ছিল। এবার ইটের গাঁথুরির উপর বসে পড়ল, বলল, আরও চিল্লাও, কুত্তাগুলো না আসা পর্যন্ত চিল্লাও। তাসনুবা নাকমুখ লাল করে গেছে। আনিস ভাই এটা ইচ্ছাকৃতভাবে করেছে। সে আঙুল উঁচিয়ে বলল, আপনি নিচে নামুন, আপনাকে লাগবে। সায়না দুলাভাইরা হাসছে, খুঁচিয়ে খুঁচিয়ে আনিসকে বলছে, আপনাকেই লাগবে। আনিস আরও শান্ত কণ্ঠে একটু বিরক্ত মিশিয়ে বলল, আমি নামবো না। তানচুপ আরও রেগে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে না নামেন আমি দেখব। আনিস মাথা নেড়ে বলল, নামবো না, দাঁড়িয়ে থাকো ওখানে। ততক্ষণে রওশনা আর তাজুদ্দিন সেদিকেও বাইরে চলে এলো। এসে দেখলো তৌসিফ বসে বসে তানচুপাকে ভিডিও করছে, আর তিতলি তার পেছনে বসে বসে কপাল কুঁচকে মনোযোগ সহকারে ভিডিও ক্যাপচার দেখে যাচ্ছে। সাহিদা বেগম, সাবরিন, আশরাফের মা, দাদিমা কারো কথা কানে তুললে তানচুপা তখন একটা কথাই বলে যাচ্ছে, আপনি নিচে আসুন আনিস ভাই, আমি আপনার সাথে কথা বলবো, আমার আপনাকেই লাগবে, নিচে আসুন। আর সালিশ বিচার না করে সে এখান থেকে নড়বেই না। আপনি নামবেন না তাই তো? সরি বলুন, নয়তো তাড়াতাড়ি নামুন, কোনোটা না করলে আমি উপরে উঠে যাব। সাহিদা বেগম আনিসকে বললেন, কি বলতে বলেছে বলে দে না রে আনিস, জুমাবার তোর এসব করতে ভালো লাগছে? কাঞ্চিপার আগে লাল হয়ে উঠেছে। আনিস বলো, ওটা নিয়ে যেমন তেমন কথা আম্মা, দোষ করিনি, সরি বলবো কেন? অ্যাক্সিডেন্টলি এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে, সরি বলতাম যদি সিনক্রেট না করতো। ও যা করেছে তাতে সরি বলার জায়গাটুকু রাখেনি। তাসনুবা একদৃষ্টিতে তার দিকে ক্ষোভ সমেত চেয়ে রয়েছে। সায়েদা বেগম তানসুবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আচ্ছা মা, আর রাগ করো না, ও দেখেনি। তাসনুবা বলো, 100 বার দেখেছি, উনি ইচ্ছে করে আমাকে ভিজিয়ে দিয়েছে, আমাকে সরি না বলে এখান থেকে এক পাও নড়বে না। আপনি নামবেন নাকি আমি উপরে যাই আনিস ভাই? আনিস হতাশ নিঃশ্বাস ফেলে বলো, আচ্ছা তুমি উপরে আসো, আম্মা তুমিও চলে আসো। বলে সে ভেতরে চলে গেল। তাসনুবা বলো, আচ্ছা বেশ, আপনি ঘর থেকে বের হয়েন, আপনাকে দেখে নেব আমি, কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকেন তাও দেখে নেব। বলে হনহনিয়ে সে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগলো। তৌসিফ পথ আটকে তার সামনে মাইক্রোফোন ধরার ভঙ্গি করে বলল, ম্যাডাম আপনি এভাবে হার মেনে নিয়েছেন, খেলা তো জমে উঠছিল, আর একটু খেলতে পারতেন, আনিস ভাইকে না নামানো অবধি আপনি আন্দোলন করতে পারতেন, সিদ্দিকি বাড়ির রাস্তা অবরোধ করতে পারতেন, এভাবে হাল ছেড়ে দিলেন? তৌসিফ প্রশ্ন করছে আর তেতলিতা ভিডিও করছে। আশেপাশে সবাই তাদের দুষ্টুমিতে হাসছে। তাসনুবা আবার সায়নাদের বাড়ির দোতলা বারান্দার তাকাতেই দেখলো আনিস এসে দাঁড়িয়েছে আবারও। তৌসিফের কথা শুনে কেমন করে যেন হাসছেও, যা সহজে বোঝা যাচ্ছে না, কিন্তু তানসুবা স্পষ্ট বুঝতে পারছে উনি হাসছেন। তানসুবার আগে লাল হয়ে একটা বিকট শব্দে গর্জে উঠল, ভাইয়া! তিতলি! তিতলিকে বগল দাবা করে তৌসিফ ছুটল। এমনকি আশেপাশে পাড়াপড়শিরাও। তাজউদ্দিন সিদ্দিকী বলেন, এ তো মাথা গরম করলে চলে না মা, ও তো বলেছে দেখিনি। তানসুবা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। রওশনারা বলল, এক একটা কোনো মতে লন্ডনে পাঠিয়েছে,
আরেকটা আছে বাড়ি মাথায় তোলার জন্য, নাকের ডগায় রাগ দিয়ে ঘুরতে হবে সারাক্ষণ। তানসুবা ঘরে চলে যেতে জোহরা বেগমকে বলল, ভাইয়া কোথায়? আমি ওকে আর তিতলিকে কিছুতেই ছাড়বো না। জোহরা বেগম অবাক কণ্ঠে বললেন, ও আবার কি করেছেন? তানসুবা থামলো, জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল, ভিডিও করেছিল আমাকে, আমি হাতের কাছে পেলে মেরেই ফেলবো। কেমন অলক্ষণীয় কথা নোভা, 100 বার বলবো। তিতলি, কোথায় তুমি? বেরিয়ে আসো, তোমাকে একটা চড় মারবো। জিমনি হাসতে হাসতে বলল, আনিস ভাই কাজটা ঠিক করেনি, আমার ননদিনীকে রাগিয়ে দিয়ে এর মাসুল দিতেই হবে। তাসনুমা ঘরের দরজা বন্ধ করলো শব্দ করে, বলল, ওনাকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে না মারলে আমার নামও তানসুবা সিদ্দিকী নয়। জিমলি হাসছে। জোহরা বেগম তৌসিফকে ডাকতে লাগলেন, তৌসিফ, নামাজের সময় হয়ে যাচ্ছে, কোথায় তুই? তিনি তৌসিফের ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালেন। আনিস নামাজের জন্য প্রস্তুত হয়ে নিল। শায়না তার ঘরে এসে ফিরানির বাটিটা টেবিলের উপর রাখলেন। জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ি ছেলেরা মিষ্টি জাতীয় কিছু খাবার খায়। আনিস গায়ে খুশবু মেখে শায়নার দিকে তাকালো, কিছু বলবি? আচ্ছা, ফিরানির বাটিটা নর্মালি রেখেছে, ঠান্ডা হয়ে আছে, এখান থেকে শুধু 2 চামচ খেতে বলেছে, তোমার গলা ব্যথা বাড়বে। ফিরনির বাটিটা হাতে তুলে নিয়ে আনিস গুনে গুনে 2 চামচ খেলো। তারপর শায়নার দিকে চেয়ে বলো, আর 2 চামচ খাচ্ছি। শায়না হেসে ফেলল, শুধু 2 চামচ? আম্মা আমাকে বকবে। আনিস আর 2 চামচ খেলো। ফিরনিটা ঠান্ডা হয়ে বেশ মজা লাগছে। তারপর বাটিটা শায়নার হাতে দিয়ে গলা ঠিক করতে করতে বলো, উঠানে তোর ননদ আছে কিনা দেখ তো। শায়না তার কথা শুনে হেসে ফেলল, কিছু করবে না, পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পাঞ্জাবি ভিজে গেলে নামাজে যেতে পারবো না। দেখ একটু। শায়না বারান্দায় গেল। তাসনুবা ড্রেস পাল্টে আবারও রোদে এসে দাঁড়িয়েছে, বুকে হাত ভাঁজ করে, মাথায় কাপড় তোলা। এলাকার সব মসজিদগুলোতে খুবতা পাঠ হচ্ছে। শায়না আবারও ঘরে এলো। আনিসকে বলো, ভাইয়া এমনি রোদে দাঁড়িয়েছে, কিছু করবে না, তুমি দুলাভাইয়ের সাথে যাও, নামাজে যাচ্ছ ওটা জানে, পানি ছড়বে না। আনিস পকেটে পাঞ্জাবির হাতে গুটাতে গুটাতে বের হলো, বলো, মেয়েটার মাথা খারাপ, বিশ্বাস নেই। জমিল ভাই? শায়না দুলাভাই সাড়া দিল, হ্যাঁ যাচ্ছি, আপনি নামেন, আপনাকে দরকার। বলতে বলতে তারা শব্দ করে হেসে উঠল একসাথে। আশাব আর আফসার সাহেবও তাদের সাথে ছিল। আনিস ভাই তাদের পেছনে যেতে যেতে আর কিছু বলল না। তাসনুবা সরে দাঁড়িয়েছে ওই বাড়ি থেকে সবাইকে বের হতে দেখে। সবার পেছন পেছনে চলে গেল। তাসনুবা সেদিকে ফিরেও তাকালো না। তৌসিফ তাদের পেছন পেছন বের হলো রায়হান, তাসউদ্দিন আর তৈবুদ্দিন সিদ্দিকীর সাথে। তাসনুবাকে দেখা মাত্র তাসউদ্দিন সিদ্দিকী বলল, এত রোদের মাঝে দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরবে আম্মু, আমার মাথা এত সহজে ঘোরায় না। তাসউদ্দিন সিদ্দিকী হেসে ফেললেন, এখনও দেখছি রেগে আছে মেয়েটা। তাসনুবা তৌসিফকে বলো, তোমার বিচার পরে হবে। তৌসিফ হেসে ফেলে বলো, আমার সাথে ঝগড়া করতে এলে আমি ভিডিওটা মেজ ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। তাসনুবা ঝাঁঝালো কণ্ঠে বলো, আমি তোমাকে? তৌসিফ তাকে পুরোটা বলতে না দিয়ে বলল, মসজিদ থেকে তওবা করে ফিরি, তারপর মারিস। তাসনুবার রাগ কমেনি, প্রতিশোধ সে নেবেই, কিন্তু এমনভাবে নেবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। তার গায়ে গরম পানি ছোড়ার স্পর্শ উনি দেখায় কী করে। আনিস মসজিদ থেকে আসার সময় উঠানে পা রেখেছিল আতঙ্কের সাথে। মেয়েটা কোন সময় পানি নিয়ে অ্যাটাক করে বসে কে জানে। এই রকম মেয়ে সে জীবনও দেখেনি। গোটা বাড়ির মানুষ এই জায়গায় করে ফেলেছে চেঁচামেচি করে। তৌসিফ তানসুবার চেঁচামেচি ভিডিওটা তাজারকে দিয়েছে। তাজা রিপ্লাই করেছে, কেস তো সিরিয়াস। সে বলো, আনিস ভাই পুরো বেইজ্জতি করে দিয়েছে, তোমাকে বলেছি ওই মেয়েকে বিয়ের ভয় দেখাও। ওর এখন শ্বশুরবাড়ি গিয়ে বরের সাথে ঝগড়া করার বয়স, করছে পাশের বাসার চাচাতো ভাইয়ের সাথে, এগুলো মানা যায় না। তাজার মেসেজ সেন্ড করলো, কিছুক্ষণ পর রিপ্লাই করলো, ব্যাপারটা দেখতে হচ্ছে। যাই হোক, তিতলি আর শানের ইনকোর্স পরীক্ষা কাল, দুজনকে গাড়িতে করে নিয়ে যাবি। তুইও যাবি, নয়তো শাওনকে যেতে বলবি, একা পাঠাবি না। আর খাবার কিনে নিয়ে যাওয়ার পথে। ওকে। পরের দিন শায়নার ইনকোর্স পরীক্ষা ছিল। তিতলির সাবজেক্ট অ্যাকাউন্টিং, শায়নার ম্যানেজমেন্ট। শায়নার প্রস্তুতি যতটা খারাপ, তিতলির প্রস্তুতি তার চেয়েও বেশি। তবু পরীক্ষা দিতে যেতে হবে।
প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যারা নির্লজ্জরা, তিতলিও নির্লজ্জ। শায়নার উপর দিয়ে রীতিমতো ঝড় গেল। সে মনে মনে সেই সব মেয়েদের প্রশংসা করছিল পরীক্ষার হলে বসে বসে যাদের সংসার সমস্ত কাজ করে, তারপর পরীক্ষা দিতে আসতে হয়। পরীক্ষার পর তার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল যে আশেপাশে কিছু খেয়ালই করেনি। গাড়িতে এসে প্রায় অজ্ঞানের মতো মাথা এলিয়ে দিয়ে বসেছিল। তিতলি জোর করলো কিছু খেতে, কিন্তু সে খেলো না। বাড়ি এসে গোসল করে সোজা বিছানায়। আর কোনো দিকে তাকানোর জো নেই। তার দুই বোন তাকে দেখতে এসেছিল। সবার সাথে তাদের আলাপ জমে উঠেছিল। তখন সেনা ঘুমিয়ে, কেউ তাকে ডাকেনি। যখন ঘুম ভাঙলো তখন এতটা ক্লান্ত লাগছিল যে তার ইচ্ছে করছিল বসে বসে কাঁদতে। চোখে জল চলে এসেছিল, কিন্তু কেউ দেখার আগে মুছে নিয়েছিল। মনে মনে পণ করলো সে আর জীবনে বাচ্চা নেবে না, জীবনেও না। 7:30 নাগাদ তাজদার ফোন করছে। বাড়ির সবার সাথে কথা বলে যখন ফোনটা শায়নার কাছে গেল তখন সে কথা বলতে চাইছে না। তিতলিকে বলো রাতে বলবো, এখন না, বলো 10টার দিকে আমি ফোন দেব। তিতলি বলো ভাইয়া বলছে কথা বলতে হবে না। নাও, বেশি খারাপ লাগছে তোমার? না না, আমি পরে কথা বলবো, ফোন রেখে দাও। তিতলি ফোন রেখে দিল। শায়না হালকা নাস্তা খেয়ে আরেকটু ঘুমিয়ে নিল। বসল না। যখন ঘুম ভাঙল তখন রাত 10টা। রওশনারা এসে বলেন ভাত খাবে না? শায়না দুপাশের মাথা নাড়ল। দুটো করে খাও, একেবারে না খেলে কিভাবে হবে? তিনি জোরাজুরি করলেন। শায়নার লজ্জা লাগছে, কিন্তু তবুও সে মানা করে দিল। তিতলি বাসন নিয়ে তার ঘরে চলে এলো তন্মধ্যেই। হাসি মুখে বলো শায়না শায়না, আমি ফিশ ফ্রাই করেছি তেলাপিয়া মাছের। দেখো দেখো কত বড়। ভাত খেতে হবে না বস, এই মাছটা খাও, খুব মজা হয়েছে। ভাইয়া চেটে পুটে খেয়ে আবার আমারটাতে ভাগ বসিয়েছে। ওর দুটো মাছই বাকি আছে, নাও। রওশনারা বলো এসবে পেট ভরে আজও? তিনি বিরক্ত হয়ে চলে গেলেন। তিতলি প্লেটটা শায়নার সামনে ধরল। সালাদার মাছটা প্লেট ভর্তি করে ফেলেছে। পাশে 3 রকমের সসও আছে। শায়না কাঁটা চামচ দিয়ে মাছ তুলে নিয়ে মুখে পড়ল। ঝাল ঝাল ফিশ ফ্রাই, জিভে লাগছে বেশ। শায়না খুব তৃপ্তি নিয়ে খেতে খেতে তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো। মজা খুব। কিভাবে করেছ? হে হে, ভাইয়ার বুদ্ধি। শায়না অবাক হয়ে বলল কিভাবে? ভাইয়া বলেছে তোমার মুড ভালো হয় পছন্দের কিছু খাবার দাবার খেলে। তারপর বলো ফ্রিজে মাছ থাকলে ঝাল ঝাল করে ফ্রাই করে দাও। কাল ভাইরে বাজার থেকে টাটকা মাছ এনেছিল। ব্যাস। থ্যাঙ্কস। তোমাকে দেবো নাকি তোমার ভাইয়াকে? তোমার বাচ্চার বাপকে। আমি যাই, ভাইয়াকে দুটো গাদাম গাদাম মেরে আসে। রাক্ষসটা আমার মাছের একটা পিঠ সাবার করে দিয়েছে। ভাইরে বের হও, 50 টাকা ছাড়ো, নইলে তোমার বিয়ে হবে না গাধা। চিৎকার করতে করতে বেরিয়ে গেল তিতলি। খাওয়া দাওয়ার পর শায়নার মন মেজাজ সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে। তাজদা সিদ্দিককে ফোন করেছে, কিন্তু তার ভয়ও হলো আবার রেগে বোম হয়ে আছে নাকি। সে ফোন দেওয়া মাত্রই তাজদা সিদ্দিকী রিসিভ করলো। শায়না স্ট্যান্ডে ফোনটা রেখে পিঠির উপর বালিশ দিয়ে শুয়ে পড়ল। তাজদা সিদ্দিকী তাকালো ক্যামেরার দিকে ভালো করে। শায়নাও চেয়ে আছে, কোনো কথা বলল না। সে তাজদা সিদ্দিকীর মেজাজ বোঝার জন্য। তাজদার তার সারা শব্দ না পেয়ে কিছুক্ষণ পর বলো হাই। বিড়বিড়িয়ে বলো মেজাজ তো দেখছি ফুরফুরে। তাকে বিড়বিড় করতে দেখে তাজদার আরও ভালো করে ক্যামেরার দিকে চেয়ে বলো গালি দিচ্ছ? শায়না হালকা হাসলো। আপনি আমার মুখে কখনো গালি শুনেছেন? শুনিনি, তবে মেসেজে দিয়েছিলে বিয়ের শুরুতে। এই এক কথা বলে তাকে হাজারবার লজ্জা দিয়েছে তাজদা সিদ্দিকী। তবুও একই কথা বলে যায়। শায়না এবার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল থ্যাঙ্কস। তাজদার ভুরু কুঁচকে গেল। কেন? সে আয়রন টেবিলের উপরে কাপড় চোপড় আয়রন করাচ্ছে, তার মধ্যে কথাবার্তা বলছে। শায়না বলল তিতলির কাছ থেকে জেনে নেবেন। তাজদা গম্ভীর মুখে বলল বুঝেছি, কিন্তু তোমার একটা স্বভাব ভীষণ খারাপ। তোমার টেস্ট চেঞ্জ হয়েছে। তোমার উচিত কোনটা খেতে ইচ্ছে করছে সেটা নিজে বানিয়ে খাওয়া, নয়তো অন্য কাউকে বলা। একেবারে না খেয়ে থাকাটা কেমন। কাউকে কাজ করতে বলতে লজ্জা লাগে আমার। আমি নিজের কাজ নিজেই করতে পারছি না এখন। আপনি থাকলে অবশ্য আপনাকে বলতাম। কথাটা বলে সে হালকা হাসলো। তুমি মেয়ে ভালো নাও। শায়না অকপটে বলো সেই জন্যই আপনাকে বিয়ে করেছি। তাজদা সিদ্দিকী গোমরা মুখে বলো মানে? কিছু না,
তাজরা সেদিকে আঙুল তুলল। এই মেয়ে, তুমি কিছু একটা বলতে চেয়েছ? সায়না বলল, মানে ভালো হয়, আপনাকে বিয়ে করতাম না এটাই। তাজরা সেদিকে ঠোক বাঁকিয়ে বলল, ভালো বলেছ। তাজরা সেদিকে তার মতোই কাউকে ডিজার্ভ করতো, পেয়েছেও। সায়না জিভ দেখিয়ে বলল, ভ্যা ভ্যা। তাজরা সশব্দে হেসে ফেলল, বলল,